সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটির ভুক্তভোগী বাংলাদেশের অধিকাংশ মানুষই কোনো না কোনো সময় হয়েছে। সেটি হচ্ছে যে মোবাইল ব্যাংকিং যারা ব্যবহার করে তাদের বেশিরভাগই এই সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়তই। কখনো সচেতনতার অভাব, আবার কখনো যে প্রতারক চক্র তাদের দূরদর্শিতার কারণে তারা এই অবৈধ এই কাজটির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন চক্র গ্রেফতার হলেও এটির আসলে সুরাহা হচ্ছে না। কারণ তথ্য প্রযুক্তি যেভাবে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি যারা অপরাধ করতে চায় তারাও সেটির বিপরীত দিকের ব্যবহারের মাধ্যমে তারা তাদের ফায়দা লুটছে। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একেবারেই আশ্চর্যের বিষয় যে ঢাকা সহ দেশের স্বনামধন্য কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রতারণার সাথে নেমেছে এবং স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নেতৃত্বে 3 বন্ধু মিলে গড়ে তুলেছে একটি দুর্ধর্ষ বিকাশ প্রতারক চক্র। সেই চক্র নিয়ে কথা বলার আগে এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে, শুরুতেই সেটি দেখে আসতে চাই। গত বছরের 17 আগস্ট ক্ষিতীশচন্দ্র রায় নামের এক ব্যক্তির ফোনে বিকাশ থেকে একের পর এক মেসেজ আসতে থাকে। সবই ছিল ক্যাশ আউটের SMS। মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশের ব্যালেন্স চেক করতে গিয়ে মাথায় হাত ক্ষিতীশের। 2,20,000 টাকা উধাও। এর মধ্যে কিভাবে সে কেমনে কি হয়েছে নিজে বলতে পারি না। পরে আমি ঘুম থেকে উঠে 6টার দিকে দেখতেছি বিকাশে আমার যে টাকাগুলো ছিল টাকায় নাই, 5,000 না 6,000 টাকা। এই কর্মকর্তা জানান তাদের এক ব্যাচমেটের অকাল মৃত্যুতে পরিবারের সহায়তার জন্য অন্য ব্যাচমেটরা বিকাশে এই টাকা পাঠিয়েছিল ক্ষিতীশকে। ভুলবশত একটি ফিশিং লিংকে ক্লিক করতে বাধে বিপত্তি। তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী নিজেও পুলিশের একজন পরিদর্শক। বিভিন্ন এরা ফিশিং করে, এই সার্কুলার এগুলো যদি কেউ ক্লিক করে ওই মোবাইলের কন্ট্রোলটা নাকি তাদের হাতে চলে যায়। পরে ওখান থেকে সে মোবাইল থেকে আমার পাসওয়ার্ড নিয়ে টাকা নিয়ে ক্ষিতীশের জিডি থানা পুলিশ হয়ে ডিবির হাতে। এরপর র্যাবও কাজ শুরু করে প্রতারক চক্রটিকে ধরতে। 3 থেকে 4 মাস শতাধিক নম্বর যাচাইয়ের পর একটি ফোন নম্বর হাতে পায় র্যাব। সেই নম্বরের সূত্র ধরে রাজধানীর শেওড়াপাড়ার একটি ঠিকানায় অভিযানে যায় সংস্থাটি। সেই বাসায় ঢুকে অবাক হয় র্যাবের পুরো টিম। ফ্ল্যাটের ভেতরে বাইরে অসংখ্য সিসিটিভি ক্যামেরা, রুমের ভেতর রাউটারে ভর্তি। বাড়ির মালিক জানান স্টুডেন্ট হলেও পেশা ফ্রিল্যান্সিং জানিয়ে বাসায় উঠেছিলেন তারা। 2 বছর, ঠিক 2 বছর আগে। আর ও ফ্রিল্যান্সিং করে আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নাকি করে। আটক করা হয় সাদমান সাকিব প্রিয়ম, তরিকুল ইসলাম ইমন ও মাহিনুর রহমান মাহি নামের 3 বন্ধুকে। উদ্ধার হয় শতাধিক NID, অর্ধশতাধিক ফোন, প্রিন্টার সহ প্রতারণার বিভিন্ন আলামত। র্যাব বলছে প্রিয়ম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইসির ছাত্র। মাহি কিশোরগঞ্জের ইশাখা বিশ্ববিদ্যালয়ে LLB-তে পড়ে আর ইমন বেকার। 3 জনে 2022 সাল থেকে এরা প্রতারণায় নামেন। 3 জনই তথ্য প্রযুক্তিতে এতটাই দক্ষ যে ফিশিং লিংক পাঠিয়ে অন্যের ফোনের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় লাগে না তাদের। যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে সে একটু নলেজ পেয়ে গেছে। আরেকজন যিনি কিশোরগঞ্জে LLB-তে পড়ে তার আবার IT লাইনে কিছু এক্সপার্টিস আছে। তো 2 জনের যখন কানেকশনটা হয় তো তারা এটা নিয়ে অ্যানালাইসিস করতে থাকে। অ্যানালাইসিস করতে করতে 2-1টা কাজে সফল হয়ে যায়। সফল হওয়াটা শুরু ছিল হচ্ছে ফেসবুকের পেজ আর হচ্ছে অনলাইন গেম খেলে। অ্যানালাইসিস করতে করতে ওদের আসে যে আস্তে আস্তে যে অন্যের OTP বা মোবাইলের বিকাশে কিভাবে হ্যাক করা যায়, কিভাবে QR কোড ব্রেক করে রাউটারে ঢুকে যাওয়া যায়। অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রির নামে বিকাশ নম্বর ও কৌশলে NID নিয়ে নেয়। পরে সে বিকাশ নম্বর হ্যাক করে হাতিয়ে নেয় অর্থ। এখানেই শেষ নয়, ওয়াইফাই রাউটার ও সিসিটিভি ক্যামেরাও হ্যাক করতে পারে তারা। সেখান থেকেও তথ্য নিয়ে হাতিয়ে নেয় টাকা। কোথাও সাদমান খান হয়ে যাচ্ছে, সাদমান আহমেদ হয়ে যাচ্ছে, সাদমান আহমেদ প্রিয়ম হয়ে যাচ্ছে। নামটাকে চেঞ্জ করে NID নাম্বারটা ঠিক রেখে দিচ্ছে। তখন ওইটা অ্যাপ্লাই করে সে বিভিন্ন একই নাম থাকছে, একটু 19-20 হয়ে যাচ্ছে, অ্যাড করে দিচ্ছে, কোথাও বিয়োগ করে দিচ্ছে, নামের একটা পার্ট বাদ দিয়ে দিচ্ছে, আর মূল নাম্বারটা ঠিক থেকে যাচ্ছে। তো এইটা অ্যাপ্লাই করে সে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। সেইটা নিয়ে আবার আরেকটা জালিয়াতির চক্র, যে ওইটা দিয়ে মানুষের কাছ থেকে ব্ল্যাকমেল করে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে, তখন তাকে ট্র্যাপে ফেলে তার টাকা পয়সা নিয়ে যাচ্ছে। বিভিন্ন CCTV অ্যানালাইসিস করতেছে, ওখান থেকে হয়তো এক্সক্লুসিভ কারোর, অনেকে বাচ্চাদের জন্য হয়তো বেডরুমে CCTV রাখছে, তো ওখান থেকে ইম্পর্টেন্ট কোনো ভিডিও হয়তো সে হ্যাক করে নিতে পারলে তাকে একটা ব্ল্যাকমেলের পর্যায়ে। শিক্ষার্থী হলেও 3 জনই প্রতারণার টাকায় বিলাসবহুল জীবনযাপন করেন। দামি গাড়ি, ফোন, এমনকি ঢাকায় থাকেন $1,00,000 টাকার ভাড়ার ফ্ল্যাটে। এলাকাবাসীও সন্দেহ করত এদের চলাফেরায়। সাদা প্রাইভেট গাড়ি মাঝে মাঝে আসতো, দেখলাম যে ভিতরে অনেকগুলো মোবাইল রাতে ফোনে পাওয়া যায়।
এই কেনাকাটা তো ভালোই করতো, মানে দামি দামি জিনিস টিনিস কিনতো। বাড়িতে দারোয়ানরা বললো যে শুনছি যে ওদের অনেক টাকা পয়সা। এখন বোঝা যাচ্ছে যে আসলে মানে কিভাবে টাকা কামাই করছে। প্রতারণায় কেনা সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করবে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম আমরা 3 বন্ধু, এই 3 বন্ধুকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে তাদের প্রোফাইলটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তাদের একটি গ্রাফিক্স আছে, সেটি একটু দেখতে চাই আমরা। এই যে 3 বন্ধুর কথা আমরা বলছিলাম, 3 জনেরই পরিচয় হচ্ছে কিশোরগঞ্জে, 3 জনের বাসায় কিশোরগঞ্জে এবং ছোটবেলা থেকে তারা পরিচিত। যখন তারা ঢাকায় আসে, সাদমান সাকিব প্রিয়ম সে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে পড়ে। সে এই যে যখন তার প্রযুক্তি সম্পর্কে অনেক বেশি জ্ঞান সে অর্জন করে, তখন এই যে মাহিনুর রহমান মাহি, সেও এলএলবিতে পড়ে, কিন্তু প্রযুক্তি সম্পর্কে তারও অনেক বেশি দক্ষ। এবং তার যে আরেক বন্ধু তরিকুল ইসলাম ইমন, সে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আর পড়ালেখা করেনি। এই যে 3 জন বন্ধু, 3 জনের মধ্যেই তথ্য প্রযুক্তি নিয়ে তাদের মধ্যে একটি যে কৌতূহল, যে কিভাবে আসলে বিভিন্ন সময় তো তারা নিজেরাও দেখতো যে ফোন হ্যাক করে বা ফোন সিম ক্লোন করে, এই বিষয়গুলো নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতো। এবং আলোচনা করার পরে প্রিয়ম প্রথম একটি ফোনে ফিশিং লিঙ্ক পাঠিয়ে যে কিভাবে হ্যাক করা যায় সেইটি সে রপ্ত করে এবং একজনের নাম্বার নিয়ে, তার পরিচিতরে একজন নাম্বার নিয়ে সে ট্রাই করে এবং ট্রাই করার পরে দেখে যে আসলে পুরো ফোনের কন্ট্রোলটি তার হয়ে গেছে। পরবর্তীতে সে যেটি করে, সেখানে যে মোবাইল ব্যাংকিং অ্যাপ ছিল, বিশেষ করে বিকাশ, সেই বিকাশ অ্যাপটিতে সে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সে সেখান থেকে পুরো তার কন্ট্রোল নিয়ে পাসওয়ার্ড দিয়ে সে পুরো যে সেই ফোনটির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ছিল সব সে বের করে নেয়। এরপরে সেটি তার বন্ধুদের সাথে শেয়ার করার পরে তারাও আগ্রহ হয় এবং তারা ভাড়া যখন প্রথমে সে ঢাকায় আসার পর একটি মেসে ছিল, পরবর্তীতে সে আসে হচ্ছে একটি ফ্ল্যাট বাসা সে ভাড়া করে এবং পরবর্তীতে 3 বন্ধু মিলে সেখানে উঠে। এবং প্রিয়ম এই যে এই কাজটি 3 বছর আগে শুরু করে এবং 2 বছর আগে সে যখন এই কাজটি খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছিল, তখন তাদের এই ঢাকায় 3 বন্ধু মিলে একটি ভালো ফ্ল্যাটে ওঠে এবং সেখানে প্রচুর পরিমাণে কেনাকাটা, পাশাপাশি একটি গাড়ি তারা কেনে এবং সেই গাড়িটি তারা 15 লাখ টাকা দিয়ে কিনে। পাশাপাশি 3 জনের ফোন হাতেই আমরা দেখেছি একদম লেটেস্ট মডেলের স্যামসাংয়ের যে লেটেস্ট মডেলের ফোন, আইফোনের লেটেস্ট মডেলের ফোন, পাশাপাশি অন্যান্য যে সকল ব্র্যান্ডের ফোনগুলো তারা যখন যেটা ব্যবহার করার ইচ্ছা হয়েছে তারা সেটি করেছে। তবে তাদের যে এই যে প্রতারণাটি, এই প্রতারণার যে কৌশলটি তারা বলেছে, তারা প্রথমত যে এই যে ফোন যে ক্লোনের যে বিষয়টি, সেটি তো বললাম যে সিমের তারা ফিশিং লিঙ্ক পাঠিয়ে প্রথমে হ্যাক করে। আরেকটি যেটি করে, তারা এই যে প্রিয়মের বিভিন্ন নামে বিভিন্ন ফেসবুক আইডি খোলার পরে সেখানে তারা অনলাইন বিভিন্ন যেই পণ্য আছে প্রযুক্তি নির্ভর, সকল পণ্যগুলো বিক্রির নামে তারা আসলে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিয়ে তারা আসলে যেটি করে যে ক্যাশ অন ডেলিভারি ঠিকই বলে, কিন্তু সেই সময় তাদের কাছ থেকে বিকাশের নাম্বারটি তারা নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার পরে তারা যেটি বলে যে এনআইডি লাগবে, এনআইডি না হলে তারা আসলে এই পণ্যটি তারা ডেলিভারি করবে না। এভাবে কৌশলে এনআইডি নেয় এবং বিকাশ নাম্বার নিয়ে তারা সেই তাদের নিজেদের ফোনে অ্যাপটি নামিয়ে তারা যেটি চেষ্টা করে যে ক্লোন করার চেষ্টা করে। সিম যখন ক্লোন হয়ে যায় তখন অটোমেটিক নিজে থেকেই সবগুলো টাকা, যে আমাদের এই যে আজকের যে প্রতিবেদনের যে ভিকটিম, তিনি একজন পুলিশের পরিদর্শক, তারপরেও কিন্তু তিনি আসলে বুঝতে পারেননি তিনি এই ফাঁদে পা দিয়েছেন এবং তার অ্যাকাউন্টে যে টাকা ছিল 2,20,000 সেটি কিন্তু তারা নিয়ে চলে গিয়েছে। এবং যেই মানবিক বিষয় যেটি সামনে এসেছে এখানে, যে তাদের একজন সহকর্মী মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে তার যেই টাকা তার পরিবারকে সাহায্য করার জন্য তাদের ব্যাচমেটরা টাকা তুলেছিল, সেই টাকাটা কিন্তু তারা আসলে প্রতারণার মাধ্যমে নিয়ে গেছে। এরপরে আসলে ল্যাবের কাছে যায়, যাওয়ার পরে তারা এই বিষয়টি তারা সামনে আসে। যখন তাদের কাছে প্রথমে ছিল যে এটি হয়তো বা কোনো বিকাশ প্রতারক এবং তারা শুধুই মাত্র নিজেদের মধ্যে হয়তো বা তারা এটি সীমাবদ্ধ, তারা এটি নিয়ে আসলে কিন্তু প্রথমে অ্যানালাইসিস শুরু করে। প্রায় 100-র বেশি মোবাইল ফোন তারা সিম নাম্বার তারা ঘাটাঘাটি করার পরে একটি নাম্বার তারা পায় এবং সেই নাম্বারটি খোঁজ মিলে শেওড়াপাড়ায়। সেখানে যখন অভিযানে যাওয়ার পর সেই বাড়িটির ভেতরের দৃশ্যটি দেখে আসলে তারাও অনেক বেশি অবাক হয়, কারণ পুরো যেই রুমটিতে তারা 3 জন আড্ডা দেয়, সেই রুমে 3টি রুমের সেই ফ্ল্যাট, সেই 3টি রুমের মধ্যে একটি রুমে পুরো রুমের মধ্যে
প্রায় 10 থেকে 12টি সিসিটিভি ফুটেজ পায় তারা, 15 থেকে 20টি রাউটার পায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা শুধু যে সিম ক্লোন বা ফিশিং লিঙ্ক পাঠিয়ে ফোন হ্যাক এটি করে না, তারা সিসিটিভিও তারা হ্যাক করতে পারে, পাশাপাশি রাউটারও তারা কিউআর কোড ভেঙে ফেলে রাউটারও তারা অ্যাক্সেস নিতে পারে, এবং সেই রাউটারের আন্ডারে যারাই যখন এই লেনদেনগুলো করে তখনই কিন্তু আসলে এই যে তাদের হাতে তাদের কন্ট্রোল চলে আসে। তো তারা আসলে প্রথমে তারা সিম ক্লোন করে, তারা ফোন হ্যাক করে, তারা সিসিটিভি ফুটেজ হ্যাক করে, তারা রাউটার হ্যাক করে, এভাবে বিভিন্ন জিনিস হ্যাক করে তারা নিয়ন্ত্রণে নিয়ে তারা কিন্তু এই যে তাদের যে প্রতারণা সেই জাল কিন্তু তারা বিছিয়েছে। এবং তারা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে 3 বছর ধরে তারা এই কাজটি করছে, এবং 3 বছর ধরে এই কাজটি করে তাদের গাড়ি আছে 15 লাখ টাকার, তাদের যে হাতে যে কোটি ফোন পাওয়া গেছে সেগুলো প্রায় 15 থেকে 20 লাখ টাকার ফোন তাদের হাতে পাওয়া গিয়েছে। পাশাপাশি তাদের যে লাইফস্টাইল, তারা আমরা পাশে এলাকায় গিয়েছিলাম, এলাকায় যে কথা বলেছি আশপাশের দোকানদারদের সাথে, তারা যেটি বলেছে তারা আসলে বাসায় কখনোই রান্না করতো না, সবসময় তারা অর্ডার করে খেত, এবং বাইরে থেকে যত দামি দামি খাবার সেগুলো তারা অর্ডার করেই কিনে খেত। পাশাপাশি এই এলাকায় সবচেয়ে দামি দামি যেই প্রোডাক্টগুলো ছিল, বিশেষ করে ব্যবহারযোগ্য তাদের যে খাট আলমারি বা অন্যান্য যে ব্যবহারের জিনিসপত্র, সেগুলোও তারা অনেক দামি দামি জিনিসপত্র তারা ব্যবহার করতে, এবং পুরো এলাকায় তারা চলতোই যে তারা আসলে ফ্রিল্যান্সিং করে, এবং তাদের অনেক টাকা তারা আসলে সেই টাকাগুলো দিয়ে এই তাদের নিজেদের পড়ালেখার খরচের পাশাপাশি এই যে তাদের যেই বাড়তি যে চলাফেরা সেগুলো তারা মেনটেন করে। এই যে প্রিয়মের বিষয়ে আমরা, তার বয়স মাত্র 21 বছর, সে এর আগে একটি বিয়ে করেছিল, সেটিকে সে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে নতুন করে আবারও 1 বছর আগে আরেকটি বিয়ে করেছে। সে 21 বছরে সে 2টি বিয়ে করেছে, অথচ এখনও সে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি তার যে পরিবারের ব্যাকগ্রাউন্ড, তার যে পরিবার, তার মা একজন স্কুল শিক্ষিকা, অর্থাৎ তার মায়ের পক্ষেও আসলে তার যে এক্সপেন্স এটি বহন করা সম্ভব না। সেটি দেখে বোঝা যায় যে তার যে চলাফেরা ছিল বা তার যে লাইফস্টাইল ছিল সবগুলো আসলে সে আসলে এই প্রতারণার টাকা দিয়ে সে করেছে। এবং যেই বাসাটিতে সে ভাড়া নিয়েছে সেই বাসাটির মালিকের সাথেও আমরা কথা বলেছি, সে পার্কিং ভাড়াও নিয়েছে, পার্কিং ভাড়া দিত, এবং পুরোপুরি প্রায় 50,000 টাকার মতো সে পুরো মাসে সেই ফ্ল্যাটটিতে সে খরচ করতো। পাশাপাশি তার যে চলাফেরা, পাশাপাশি বাকি যে 2 বন্ধু ছিল, সেই 2 বন্ধু কিশোরগঞ্জে থাকে, কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত তারা ঢাকায় আসতো, এসে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন 5 স্টার 5 তারকা হোটেলে গিয়ে পার্টি করা, পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা। এই যে বাড়তি টাকা হাতে পেলে তারা যে কিভাবে ব্যয় করবে সেটি আসলে তারা বুঝতে পারেনি, এবং এলাকার মধ্যেও একটি কলরব তৈরি হয়ে গিয়েছিল যে এরা আসলে কারা, কোথা থেকে আসলো, বা এত অল্প বয়সে এত টাকা কিভাবে পায়। কিন্তু সবাই আসলে কৌতূহলী ছিল ভেতরে, কখনো প্রকাশ পায়নি। যখন র্যাব সেই বাসাটিতে হানা দেয় তখন আসলে সবাই আসলে বুঝতে পারে যে আসলে হয়তোবা এভাবেই তারা সেই টাকাগুলো অর্জন করেছে। এখন পর্যন্ত তাদেরকে সেই মামলাটি র্যাব ছায়া তদন্ত করেছিল, আসামি ধরে শাহজাহানপুর থানা পুলিশের কাছে, তেজগাঁও থানা পুলিশের কাছে দিয়েছে। তারা এই মামলাটি তদন্ত করছে, এবং সেই মামলাটি এখনও চলমান। তাদের 3 জনের বিষয়ে আমরা শুনেছি এখনও তারা জামিন পাননি, তারা জামিনের চেষ্টা করছে। তবে এই যে শিক্ষার্থী হয়ে তারা যে এরকম ভয়ঙ্কর একটি প্রতারক চক্র হয়ে গড়ে উঠেছে, এটি যদি আসলে গ্রেফতার না হতো তাহলে হয়তোবা আরও বেশি তাদের জালে অনেকেই পড়ে যেত। এবং অবশ্যই এক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে সচেতনতা যেটি সবার আগে জরুরি, কারণ তারা যে হ্যাক করেছে ফোন, যেই ভুক্তভোগীর কথা আমরা বললাম, সে আসলে একটি লিঙ্কে ক্লিক করেছিল, তার হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক এসেছিল, সে সেটি বুঝতে না পেরে সেই লিঙ্কটি ক্লিক করার পরেই কিন্তু সেটি ছিল ফিশিং লিঙ্ক, এবং সেটির মাধ্যমে তার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে। তো এখানে যেটি বলেছে যে প্রতারণা থেকে বাঁচার আগে সবার আগে যেটি করতে হবে যে কারো অনলাইনে প্রোডাক্ট কিনা হোক বা কোনো লিঙ্ক আসুক ফোনে, সেটিতে ক্লিক না করা, পাশাপাশি কোনো অনলাইনে কেনাকাটা করলে সেখানে এনআইডি কার্ড দিতে হবে, সেখানে ফোনে ওটিপি আসলে সেই ওটিপি দিতে হবে। এই ধরনের বিষয়গুলো সচেতন হতে হবে, নাহলে এরকম প্রতারক চক্র আরও বেশি যে প্রতারণার জাল তারা কিন্তু সেটি বিছাবে, এবং তাদের যেই বিভিন্ন যে পন্থাগুলো সেগুলো কিন্তু তারা অ্যাপ্লাই করবে। তো এই যে এই চক্রটি বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমেই মূলত তারা টাকা বেশি হাতিয়েছে, এবং যে সকল তাদের বিভিন্ন যে ফোনে যেই বিভিন্ন ফোনগুলো যেগুলো ছিল সেই ফোনগুলোতে তারা চেষ্টা করেছে যে মোবাইল ব্যাংকিং ছাড়াও কোনো ব্যাংকিং অ্যাপ আছে কিনা সেইগুলো অ্যাপগুলোতে ঢুকে সেগুলো থেকেও টাকা বের করে নেওয়া। তো এইভাবে তারা নানা ধরনের ফন্দি ফিকির করে 3 বছর ধরেই তারা এই প্রতারণার জাল তারা বিছিয়ে রেখেছিল। তবে যত বড়ই অপরাধী হোক, কোনো না কোনো ভুল তো তারা করে। তারা একটি ভুল করেছিল, যেটি ছিল যে সে প্রিয়ম ভুলে তার যেই নিজের ফোন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটি সিম নাম্বারের যে বিকাশ ছিল, সেই বিকাশে কিছু টাকা
টাকা লেনদেন করেছিল সেই যে ভুক্তভোগী তার অ্যাকাউন্টের থেকে যে টাকাটি সে হাতিয়ে নিয়েছিল। এই লেনদেনের সূত্র ধরে মূলত তারা সামনে আসে এবং পুরো চক্রটিকে তারা গ্রেফতার করতে পারে। তো আজকে আমরা এই বিকাশ প্রতারণা চক্র নিয়ে কথা বললাম। তারা 3 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তবুও এই প্রতারণায় তারা নেমে গিয়েছিল টাকার লোভে। তো এ ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এটি বলেছে, যত বড় প্রতারক চক্র হোক অবশ্যই আইনের আওতায় আনতে হবে, পাশাপাশি নাগরিকদেরকেও সচেতন হতে হবে, তাহলে হয়তো এই ধরনের অপরাধ কমে আসতে পারে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।